নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব বৈদিক সভ্যতা সম্পর্কে। আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে 15 থেকে 20টা মতো প্রশ্ন আলোচনা করেছিলাম বৈদিক সভ্যতা সম্পর্কে, এবং আজকে আমরা এই ভিডিওতে বৈদিক সভ্যতা পুরোটা কভার করে দেব। আর আশা করি তোমরা যে WBSSC SLST শিক্ষক নিয়োগের পরীক্ষাটা দিতে চলেছ, এই পরীক্ষায় এই ইতিহাস প্রশ্নগুলো করে গেলে আশা করি এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই পেয়ে যাবে। তা আমরা পূর্ববর্তী ভিডিওতে যেহেতু বৈদিক যুগের অনেকটা অংশই আলোচনা করেছিলাম, তাই আজকে আমরা পরবর্তী অংশটুকু আলোচনা করব। আর্য যে শব্দটি রয়েছে এটা নিয়ে কিন্তু একটা ডিবেট আছে, তাই প্রথমে বলি আর্য কথাটির অর্থ হলো ভাষা গোষ্ঠী। অনেকের মতে সৎ বংশজাত ব্যক্তিকেও আর্য বলতেন। নেক্সট আমরা বলি ঋগ্বৈদিক সভ্যতাতে যে সপ্ত সিন্ধুর উল্লেখ ছিল, তার মধ্যে সিন্ধুর কিন্তু আরো 5টি শাখা নদী ছিল, আর সরস্বতীকে কিন্তু শ্রেষ্ঠ নদী বলা হতো। এই সিন্ধুর যে শাখা নদী ছিল 5টি, তাদের শাখা নদীগুলো পরশনু যেটা ইরাবতী বা রাভি নামে পরিচিত, শতদ্রু যেটা সুতলজ নামে পরিচিত, অসিকিনী চন্দ্রভাগা নামে পরিচিত, বিতস্তা ঝিলম নামে পরিচিত। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা বলি যে ঋগ্বৈদিক সভ্যতাতে আমরা দেখেছি যে গাভীকে অঘ্ন বলা হতো বা অঘ্না বলা হতো। এছাড়াও আমরা গাবিষ্টি নামে একটা ট্রামের উল্লেখ পেয়েছিলাম। যেমন গাবিষ্টি কথার অর্থ হলো গরুর জন্য অনুসন্ধান। আবার ঋগ্বৈদিক যুগে বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে গোমাংস দিয়ে যে আপ্যায়ন করা হতো, এজন্য কিন্তু অতিথিকে গোঘ্ন বলা হতো। এই টার্মগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, অঘ্না, গোঘ্ন এবং গাবিষ্টি। ঠিক আছে। এছাড়া ঋগ্বৈদিক যুগের যে সমাজটা ছিল আমরা যদি লক্ষ্য করি পিতৃতান্ত্রিক। পরিবারের প্রধানকে বলা হতো কুলপা। তাই ঋগ্বেদের যে একটা ক্রোনোলজি ছিল এটা একটু মাথায় রেখে দিও তোমরা, কুল, গ্রাম, 20 জন, রাষ্ট্র। এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ঋগ্বৈদিক যুগে দুটো আমরা টার্ম পাই, যেটা হলো সভা এবং সমিতি। সভা এটা কিন্তু সমাজের বয়স্ক ব্যক্তিদের নিয়ে শুধুমাত্র গঠিত হতো, এবং এক্ষেত্রে কিন্তু মহিলারা সভাতে অংশগ্রহণ করতে পারতেন না। আর সমিতি সর্বসাধারণের জন্য প্রতিষ্ঠিত ছিল। এছাড়াও আরেকটা বিষয় আছে যেটা আমাদের মাথায় রাখা খুবই জরুরি, যে ঋগ্বৈদিক যুগে কিছু ছোট ছোট টার্মিনোলজি ছিল যেগুলো আমাদের খুব মনে রাখা প্রয়োজন। যেমন দড়ি তৈরিকারী, তাদেরকে রজু সার্চ বলা হতো। ইক্ষুকার, তীর নির্মাতাদের বলা হতো। চিত্রকরদের রাজিত্রী বলা হতো। ঋগ্বৈদিক যুগে কিন্তু 33টি দেবতার উল্লেখ ছিল। তার মধ্যে আমাদের মনে রাখতে হবে ইন্দ্রের কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা যদি পূর্ববর্তী পরীক্ষাগুলো লক্ষ্য করতে পারি, দেখবো 2016 সালের SLST তেও কিন্তু ইন্দ্র দিয়ে একটা প্রশ্ন এসেছিল যে ঋগ্বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা কে ছিলেন? ইন্দ্র। ইন্দ্রের নামে কিন্তু 250টি স্তোত্র রচনা হয়েছিল। এছাড়া এর পরবর্তী যে দেবতা আছে অগ্নি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে ইন্দ্র সম্পর্কে একটু বলি যে ইন্দ্র যুদ্ধের দেবতা ছিলেন, বৃষ্টির দেবতা ছিলেন। তাকে পুরন্দর বলা হতো, পূর্বানগর ধ্বংস করেছিলেন বলে। এছাড়াও তাকে বৃত্রকে সংহার করেছিলেন বলে তাকে বৃত্রঘ্নও বলা হতো। অগ্নি পরবর্তী শ্রেষ্ঠ দেবতা। অগ্নির নামেও প্রায় 200টি স্তোত্র রয়েছে। এরপরে আসি আমরা রুদ্র সম্পর্কে। রুদ্রকে কিন্তু শিবের সাথে তুলনা করা হতো ঋগ্বৈদিক যুগে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও ঋগ্বৈদিক যুগে কিন্তু মানুষ ঘোড়াকে প্রথম পোষ মানাতে শেখে। এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এছাড়া ঋগ্বৈদিক যুগে আমরা লক্ষ্য করতে পারি যে অনার্যদের কিন্তু দাস বলা হতো। আর শুধু তাই না, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে ঋগ্বৈদিক যুগেই অনার্য বণিকদের কিন্তু পণি বলা হতো। এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা ঋগ্বৈদিক যুগ থেকে অধিকাংশ প্রশ্নগুলোই কিন্তু করে আসতে পারবো সঠিকভাবে। এরকম টপিক ওয়াইজ আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। ধন্যবাদ।